দাদা যখনই বাইরে যেত বৌদি কোনো ছেলের সাথে ভিডিও কলে কথা বলতো। একদিন আমি বৌদির বাথরুমে ক্যামেরা লাগিয়ে রেখেছিলাম। তারপর যা রেকর্ড হয়েছিল তা দেখে আমি চিৎকার করে উঠলাম। মানুষ সব কিছু সহ্য করতে পারে, কিন্তু সম্পর্কের মধ্যে প্রতারণা সহ্য করতে পারে না। আমার সাথেও তাই হয়েছে। আমি ভণ্ডামিকে ঘৃণা করতাম। আমি আমার জীবনে দুজনের প্রেমে পড়েছিলাম এবং তাদের দুজনেরই এমন রূপ দেখেছিলাম যে আমি যেন আমার জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। কান্নায় আমার চোখ পাথর হয়ে গিয়েছিল, আমার মন ভেঙেছিল, আমার হৃদয় কাঁপছিল, আমার চোখ বন্ধা হয়ে গিয়েছিল। আমার চোখ থেকে এক ফোঁটাও জল ঝরত না। কাঁদতেও চাইনি, কারণ আমি যা দেখেছি তাতে সন্দেহের কোনো অবকাশ নেই। আমি নিজের চোখে যে জঘন্য খেলা দেখছিলাম তা নিয়ে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম। সিদ্ধান্ত নেওয়া কঠিন ছিল না। সেই দৃশ্য আজও চোখের সামনে ভেসে উঠতে থাকে। যেখান থেকে জীবনের শুরু হয়েছিল সেখান থেকেই ডায়েরির পাতা পাল্টে যেতে থাকে। এটা আমার বড় দাদার বিয়ে ছিল এবং আমি খুব খুশি ছিলাম। আমার মনের ইচ্ছা পূরণ হচ্ছিল, কারণ আমার বাড়িতে খুব সুন্দরী বৌদি আসছে। কাজল বৌদি দেখতে লাখে একজন ছিল, মোমের পুতুলের মতো। সত্যি কথা বলতে কি, আমি বৌদির প্রেমে পড়েছিলাম। আমিই আমার বৌদিকে পছন্দ করেছিলাম। আমার বন্ধুর বড় বোনের বিয়েতে তাকে আমি প্রথম দেখেছিলাম। সে তার বোনের বন্ধু ছিল। আমি আমার বন্ধুর বোনকে বৌদি সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তার কাছ থেকে তার বাড়ির ঠিকানা নিয়ে আমার একমাত্র ভাইয়ের আত্মীয়কে নিয়ে আমার মায়ের সাথে তার বাড়িতে পৌঁছে গেলাম। মনে মনে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলাম যেন এই সম্পর্কটি নিশ্চিত হোক। আমার ভাই খুব ভালো ছিল। আমাদের বাড়ির অবস্থা ওদের থেকে ভালো ছিল। সব কিছু ঠিকঠাক চলছিল এবং আজ রাতে কাজল বৌদি আমার ভাইয়ের ঘরে বসে, যে কিনা আমার বৌদি হয়ে দাঁড়িয়েছিল। আমি যত খুশি হয়েছিলাম ততই যেন কম। দাদার বিয়ের সব ইচ্ছে পূরণ করেছিলাম। আমার দাদা আজ খুব খুশি ছিল। এবং কেন, সেও খুশি হবে না? তার মনের ইচ্ছা পূরণ হলো। বৌদির ফটো দেখার সাথে সাথে দাদা আমাকে হ্যাঁ বলল, আর বলল, সুমন, তুমি তোমার উঠোনে চাঁদের টুকরো সাজানোর চেষ্টা করেছ। আমার বৌদি ছিল লাখে একজন, মোমের পুতুলের মতো। সত্যি কথা বলতে কি, আমি বৌদির প্রেমে পড়েছিলাম। আমি আমার বৌদিকে পছন্দ করেছিলাম। আমার বন্ধুর বড় বোনের বিয়েতে তাকে আমি প্রথম দেখেছিলাম। সে তার বোনের বন্ধু ছিল। আমি আমার বন্ধুর বোনকে বৌদির সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তার কাছ থেকে তার বাড়ির ঠিকানা নিয়ে আমার একমাত্র ভাইয়ের আত্মীয়কে নিয়ে আমার মায়ের সাথে তার বাড়িতে পৌঁছে গেলাম। মনে মনে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলাম যে এই সম্পর্কটি নিশ্চিত হোক। আমার ভাই খুব ভালো ছিল। আমাদের বাড়ির অবস্থা ওদের থেকে ভালো ছিল। সব কিছু ঠিকঠাক চলছিল এবং আজ রাতে কাজল বৌদি আমার ভাইয়ের ঘরে বসে, যে কিনা আমার বৌদি হয়ে দাঁড়িয়েছিল। আমি যত খুশি হয়েছিলাম ততই যেন কম। দাদার বিয়ের সব ইচ্ছে পূরণ করেছিলাম। আমার দাদা আজ খুব খুশি ছিল। এবং কেন, সেও খুশি হবে না? তার মনের ইচ্ছা পূরণ হলো। বৌদির ফটো দেখার সাথে সাথে দাদা আমাকে হ্যাঁ বলল, আর বলল, সুমন, তুমি তোমার উঠোনে চাঁদের টুকরো সাজানোর চেষ্টা করেছ। আমার বৌদি ছিল লাখে একজন। আমার ভাই দেখতে খুব একটা ভালো ছিল না এবং আমাদের 3 বোনের চেয়ে বড় ছিল। আমার বাবার মৃত্যুর পর দাদাই আমাদের দেখাশোনা করেছিলেন। আমার বড় 2 বোনের বিয়ে দেওয়ার ব্যাপারে তার বয়সও প্রায় 40 বছর হয়ে গিয়েছিল এবং আমার বৌদির বয়স ছিল 25 বছর। আমার বড় বোন আমার বৌদিকে তার ঘরে বসিয়ে তার বাড়ি চলে গেল। আমরা সবাই বিয়ের অনুষ্ঠানের জন্য ক্লান্ত ছিলাম বলেই ঘুমিয়ে পড়েছিলাম। আমি যখন জল খেতে বের হলাম তখন দাদাকে হল ঘরের সোফায় ঘুমাতে দেখে চমকে উঠলাম। দাদা হলের সোফায় কেন ঘুমাচ্ছিল? ভাবলাম দাদাকে জাগাই, কিন্তু তারপর ভাবলাম ভুল। আমি জল খেয়ে আমার ঘরে গেলাম, কিন্তু আমার চোখ থেকে ঘুম চলে গেল। রাতে তো দাদা খুব খুশি হয়ে নিজের ঘরে গেল, এবং এই সময় হলের সোফায়? এই জিনিসটা বুঝতে পারলাম না। তারপর আমি ভাবলাম হয়তো যা ভাবছি আমি সেটা সেরকম নয়। আমি মাথা নেড়ে ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু আমি যখন সকাল 9টায় উঠে বাইরে আসি তখন আমার দাদা আমার মায়ের সাথে বসেছিল। তারা কি কথা বলছিল কি জানি। আমাকে দেখে তিনি চুপ হয়ে গেলেন। তার মুখে কষ্ট ছিল। রাতে আমার ভাইয়ের মুখে যে খুশি ছিল, এখন তার মুখটা আর সেটা নেই। মা আমাকে দেখে বলতে লাগলো, যাও সকালের খাবার বানাও। আমি রান্নাঘরে গেলে দাদা আর মা আবার কথা শুরু করে দিল। আমার সমস্ত মনোযোগ তাদের কথাই ছিল, কিন্তু তাদের কথা আমার কাছে পৌঁছাতে পারছিল না। সকাল 10টায় আমি টেবিলে জলখাবার রেখেছিলাম, আর সেই সময় কাজল বৌদিও রেডি হয়ে ঘর থেকে বেরিয়েছিল। তার চোখও ফুলে গেছে, যেন সারা রাত কেঁদেছেন। কিছুই বুঝতে পারছি না কেন চুপ করে আছে সে। বরং সবার সাথে তো তার খুশি হয়ে কথা বলা উচিত ছিল। বৌদি ঠিকমতো খাবার না খেয়ে নিজের ঘরে চলে গেল। রিসেপশনে বৌদির মুখটা আমি খেয়াল করেছিলাম। বৌদি একবারও হাসেনি সেদিন। মায়ের মন মেজাজও খারাপ মনে হচ্ছিল। মা বাড়ি ঢুকতেই দাদার ঘরে চলে গেল, যেখানে আগে থেকেই দাদা বৌদি বসেছিল।
আমিও সেই ঘরে কান পেতে কথা শোনার চেষ্টা করছিলাম, যেখান থেকে কথার আওয়াজ আসছিল, কিন্তু বোঝা গেল না ব্যাপারটা কি। আধ ঘন্টা পর মা রেগে ঘর থেকে বেরিয়ে এলো। মা আমাকে ঘরের আশেপাশে হাঁটতে দেখে আমার উপর খুব রেগে গেল যে আমি কেন গোয়েন্দাগিরি করছি। মা বলতে শুরু করলো, করার চেষ্টা করছো, নিজের ঘরের ভেতরে যাও, আর খবরদার যদি কখনো এই ঘরের চারপাশে তোমায় দেখেছি। আমি আমার ঘরে ফিরে গেলাম। বিয়ে নিয়ে হইচই শেষ হয়ে গিয়েছিল, কিন্তু কাজল বৌদি আমার সাথে 5 মিনিটও কথা বলার দরকার পর্যন্ত মনে করেনি। সে তার ঘরেই বেশিরভাগ সময় কাটাতো, আর রাতেই ঘরের বাইরে বেরোতো। দাদা যখন বাড়ি আসতো সেও আমাদের সবার সাথে একসাথে খাবার খেত, কিন্তু সে কথা বলতো না। আর আমার দাদার বিয়ে হওয়ার পর থেকে আমার দাদা কথা বলতে আর হাসতে ভুলে গিয়েছিল। না জানি খাওয়ার সময়ও কি চিন্তায় দাদা মগ্ন থাকতেন। যখনই তার মনমরা মুখ দেখতাম খুব খারাপ লাগতো। খুব হাসি খুশি মুখ ছিল তার। আমাদের সাথে বৌদির একটাই সম্পর্ক ছিল যে সে দুবেলা খাবার রান্না করত। আমার বিবাহিত বোনেরা বাড়িতে এলেও বৌদি সরাসরি তাদের সাথে কথা বলতেন না। ব্যাপারটা এটাই ছিল না। একবার আমার চোখে যা দেখেছি আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। একবার সন্ধ্যায় চা বানাচ্ছিলাম। আমি ভেবেছিলাম এটা আমি মায়ের জন্য আর নিজের জন্য তৈরি করছি। তারপর ভাবলাম বৌদির জন্য। সে হয়তো এই বাড়িতে মানিয়ে নিতে পারছে না, আমিই বরং তার সাথে বন্ধুত্ব করি। ওদের জন্য একটা ট্রেতে 2 কাপ চা, বিস্কিট আর স্ন্যাক্স রেখে বৌদির ঘরের বাইরে গিয়ে দাঁড়ালাম। দরজায় টোকা দেওয়ার আগেই বুঝলাম বৌদি কারোর সাথে কথা বলছে আর হাসছে। সে যেন ভালোবেসে কথা বলছে আর হাসছে। কথা শুনে আমার চোখ দিয়ে জল ঝরতে লাগলো। খুব আদর স্নেহে আমি বৌদিকে বিয়ে দিয়ে বাড়ি এনেছিলাম। আমি তো ভাবছিলাম সে নতুন পরিবেশে মানিয়ে নিতে পারছে না। হয়তো এটা আমার ভুল ছিল। ব্যাপারটা অন্য কিছু। যাই হোক না কেন, ব্যাপারটা খুবই লজ্জাজনক ছিল। আমি সেখান থেকেই ফিরে এলাম। চা রান্নাঘরে এনে রেখে দিলাম। আমার দাদার নীরবতার কারণ আমি বুঝতে পেরেছিলাম। আমার হৃদয় যেন ভেঙে গিয়েছিল। এখন আমার সুন্দরী আর মিষ্টি বৌদি বিষ মনে হচ্ছিল। এমন সৌন্দর্য কি কাজের, যা তার স্বামীর জন্যই যদি না হয়? আমি আমার দাদার দুঃখ আর নীরবতার কারণ হয়েছি। আমি আমার বৌদির সৌন্দর্য দাদাকে দেখালাম। সেই সৌন্দর্য ভাইয়ের সুখ কেড়ে নিল। ভাবলাম আমি নিজে এখন আমার বৌদির সাথে কথা বলবো। আমি আমার বৌদির সাথে কথা বলতে চাইলে সে রাগ করে বলতে থাকে, আমার অসহায়ত্ব ছিল শুধু আমার বাবার উপার্জন, নইলে তোমার দাদার মতো কাউকে আমি মুখ তুলেও দেখতেম না। যদি নিজের দাদার সাথে কখনো আমাকে তুলনা করো তাহলে তুমি বুঝতে পারবে যে সে কতটা কুৎসিত। বৌদির মুখ থেকে সব শুনে আমি তার ঘর থেকে বেরিয়ে এলাম। আমার দাদার হতাশার কারণ বৌদির এমন কথাও হতে পারে। আমি আমার দাদার সাথে চোখে চোখ পর্যন্ত রাখতে পারতাম না লজ্জায়। আমি আমার বৌদির সাথে আর কথা বলিনি। আর তখন থেকেই আমার বিয়ের কথা শুরু হয়েছিল। সম্বন্ধটা ভালোই ছিল, তাই দেরি না করে আমার মা বাবা সেটা মেনে নিলেন। কিন্তু বিয়েটা হবে 6 মাস পরে হবার কথা হলো। বিকাশ তখন ছোট ছেলে। আমার বাগদানের দিন আমার বৌদি খুব ভালোভাবে তৈরি হলো। পুরো পরিবারের সামনে তাকে খুব খুশি দেখাচ্ছিল। মনে হচ্ছিল যেন সে বাড়ির সমস্ত কাজ সামলেছে আর আমার দাদার সাথেও খুব ভালো আছে। এই মহিলার ব্যবহার সত্যি আশ্চর্যজনক ছিল। আমি বিকাশের সাথে বাগদান করেছিলাম। রাতে ঘুমানোর সময় একবার মনে হলো হলের মধ্যে কেউ কথা বলছে। আমি উঠে বসলাম। দরজাটা একটু খুলে দেখে অবাক হয়ে গেলাম। দেখলাম যে আমার বৌদি ভিডিও কলে কারোর সাথে মৃদু স্বরে কথা বলছে। হলে একটা বাল্ব জ্বলছিল আর সে হাসতে হাসতে কারোর সাথে কথা বলছিল। আমার বৌদি যেখানে সোফায় বসে আছে, আমি ঘর থেকে বেরোলেই ঠিক আমায় দেখতে পেত। আমি আমার কান বাইরে পেতে সেই সময় চুপচাপ শুনতে চাইছিলাম যে সে কার সাথে কথা বলছে। অন্য কণ্ঠটা ছিল এক যুবকের। আমার বৌদি আমার দাদাকে নিয়ে ইয়ার্কি করছিল। সেদিন সে বলছিল, আমি আমার স্বামীর কি উদাহরণ দেব? আমি চাঁদ আর সে আমার সৌন্দর্যের কালো দাগ। আমি তাকে দেখে বিরক্ত হই, তাকে ঘৃণা করি। আমি এখনও আমাকে স্পর্শ করার অনুমতিই তাকে দিইনি। আমি জানতাম আমার দাদা সৌন্দর্যে কম, কিন্তু আজ পর্যন্ত আমি কোনো মেয়ের দিকে তাকে চোখ তুলে তাকাতে দেখিনি। এটা কেমন মেয়ে যে আমার দাদার সুন্দর মন সে দেখতে পায়নি? আমি আমার বন্ধুদের বলছিলাম আমার বৌদি খুব সুন্দর, কিন্তু চরিত্র কি হবে? স্বামী থাকতেও সে গোপনে অন্য ছেলের সাথে কথা বলে বেড়ায়। আমি কখনো ভাবিনি যে এমন একজন মহিলা হবে আমার বৌদি। আমার পছন্দের উপর আমার আফসোস হয়েছিল। কদিন পর আমি লক্ষ্য করলাম আমার বৌদির মনোভাব বদলাতে শুরু করে। সে দাদার সাথেও ঠিকঠাক কথা বলছিল, মায়ের সাথেও ভালোভাবে কথা বলছিল, কিন্তু আমার দাদা একই ছিল। তার জিভ তাকে কিছু বলতে দিচ্ছিল না। আমার বিয়ের দিন যতই ঘনিয়ে আসছিল, আমার বৌদি সব কাজে নিজে থেকেই এগিয়ে এসে অংশগ্রহণ করছিল। সে নিজেই আমার বিয়ের কেনাকাটা করছিল এবং বিয়ের প্রস্তুতি নিচ্ছিল। যখনই দেখি দাদার সাথে বৌদির ব্যবহার বদলেছে যাচ্ছে, তখন আমার মনে হয় সব ঠিক আছে। কিন্তু যখন দাদাকে চুপচাপ আর মন মরা দেখতাম, তখন মনে হতো কিছুই ঠিক নেই, কোথাও নিশ্চয়ই কিছু ভুল আছে। সেই সব টেনশনের মধ্যেই বিকাশের সাথে আমার বিয়ে হয় এবং আমি তার বাড়িতে চলে আসি। আমার শাশুড়ি শ্বশুর তার দাদার সাথে অন্য শহরে থাকতেন এবং আমার বিয়ের পরপরই তারা দাদার সাথে শহরে ফিরে যান। আমি আর বিকাশ একা থাকতাম। বিকাশ খুব ভালো মানুষ ছিল। বিয়ের কিছুদিন পর যাতে যে কাজল বৌদি দাদা আমার বাড়িতে চলে আসে।
আমি অবাক হয়ে দেখলাম সে আমার সাথে এত আদর করে কথা বলছিল। সে বলতে লাগলো, তোমার চলে যাওয়ার পর আমাদের ঘরটা ফাঁকা হয়ে গেছে, তোমাকে ছাড়া আমার খুব মন খারাপ হচ্ছিল। দাদা অফিস থেকে ফিরে আসার সাথে সাথেই আপনি তাকে এখানে নিয়ে এলাম। আমি তার ভালোবাসা প্রকাশ করতে দেখে বিরক্ত হয়েছিলাম। সে কেমন মশলা, আর আমি জানি না সে কেন ভালোবাসা প্রকাশ করছিল। দাদাও তাকে পাত্তা দিতেন না। হঠাৎ আমার চোখ পড়ল আমার বৌদির দিকে। সে অদ্ভুতভাবে তাকিয়েছিল বিকাশের দিকে। আমি অবাক হয়ে গেলাম আমার বৌদির চোখে দীপ্তি দেখে। তার মুখের হাসি দেখার মতো ছিল। বিকাশ দাদাকে জড়িয়ে ধরে বলছিল, সুমন বাড়িতে একা থাকে, যখনই তোমার মন চায় চলে আসবে। বিকাশের কথা শুনে কাজর বৌদি বলে, কেন নয়, আমি তো অবশ্যই আসব, আমার তো ননদকে ছাড়া একদম ভালো লাগে না। এসব শুনে আমি অবাক হয়ে গেলাম। বৌদির ভালোবাসা আমি প্রথম দেখছিলাম। দাদা বৌদিও আমাদের সাথে খাবার খেত। কিছুদিন পর যখন নাকি আমার বাবার বাড়িতে গেলাম, তখন আমার মা খুব অসুস্থ, আর এতটাই যে আমার মা পৃথিবী ছেড়ে চলে গেল। এই খবরটি আমার জন্য একটা বড় ধাক্কা ছিল। কাঁদতে কাঁদতে আমার অবস্থা খারাপ হয়ে